এতদিন ছিল বন্ধুত্ব, আজ থেকে বন্ধুত্বের পাশাপাশি ভালোবাসার নতুন এক অধ্যায় শুরু হলো মাহির এবং সূচনার। ফজরের আজান শুনতেই বিছানা ছাড়ে সূচনা। দীর্ঘ সময় শাওয়ার নিয়ে বেরিয়ে আসে সে। মাহিরও বিছানা ছাড়ল। লজ্জায় মাহিরের দিকে তাকাতে অবধি পাচ্ছে না সূচনা। মাথা নিচু করে দ্রুত জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো সে। ভোরের দিকেই রাদীপ ফোন করে জানায় তার মেয়ে রাফসার জ্বর, ঠান্ডা। নয়নারও ভীষণ জ্বর। মেয়ে এবং নাতনির অসুস্থতার খবর পেয়ে এক মুহূর্ত দেরি করেনি মনিকা বেগম। স্বামীকে নিয়ে চলে যায় শেখ বাড়িতে। মায়ের অফিস রয়েছে, তাই ব্রেকফাস্ট রেডি করে বসে আছে সূচনা। অনেকদিন হলে ডাকতে যেত, কিন্তু আজ লজ্জায় মাহিরের সামনে দাঁড়াতে পারছে না। বুকের ভেতর শুধু ধরফর ধরফর করছে। রেডি হয়ে ড্রয়িং রুমে আসে মায়ের। সূচনা খাবার পেরে চেয়ারে বসে আছে চুপ করে। মৃদু হেসে এগিয়ে যায় সে। সূচনা নড়ে চড়ে বসে। মাহির খেতে শুরু করে আর বলে, আপনিও বসে পড়ুন, আজ তো মা নেই, এখন না খেলে পরে একা খেতে হবে। সূচনা হালকা মাথা নেড়ে নিজের প্লেটে খাবার নেয়। তার হাত কাঁপছে। মাহির বুঝতে পারে সূচনার মনের অবস্থা, কিন্তু সে যে বুঝতে পারছে তা বুঝতে দেয় না সূচনাকে। নিজের মতো খাচ্ছে আর মাঝে মাঝে সূচনাকে দেখ বেশ অন্যরকম লাগছে। আর সূচনাকে প্রকৃতির সকল স্নিগ্ধতা যেন আজ সূচনার মাঝে এসে জায়গা করে নিয়েছে। মেরুন কালারের সুতির ওড়না দিয়ে মাথায় ঘোমটা দেওয়া সূচনার। এক সাইড দিয়ে তার লম্বা ভেজা চুলগুলো উগে দিচ্ছে। শ্যাম্পুর কড়া স্মেলে যেন পেট ভরে গেল মাহিরের। সূচনা খাবার মুখে দিয়ে ধীরগতিতে চিবোচ্ছে। সে যে খাবার গিলতে পারছে না, মুখ দেখেই বুঝে যাচ্ছে। দুগালে খাবার ভরে মুখ ফুলিয়ে রেখেছে। চৌকা নাকে বেশ বড়সড় নাকফুল পরা, একদম পারফেক্ট বউ বউ লাগছে। সত্যিই তো বউ। এতদিন ধরে বউ হয়ে এসেছে সে, অথচ তার বউ হওয়াটা পূর্ণতা পেয়েছে আজ। খাওয়া শেষে সব গুছিয়ে রুমে যায় সূচনা। মায়ের সব গুছিয়ে সূচনার দিকে তাকায়, জানতে চায় তার কোনো সমস্যা হচ্ছে কিনা। সূচনা লজ্জায় নুয়ে যায় মাথা, ডান দিক বাম দিকে করে বলে না। তবুও মাহের পেন কিলার হাতে ধরিয়ে দেয় আর খেয়ে নিতে বলে। তারপর সূচনাকে রেডি হতে বলে তাকে শুকনিরা নামিয়ে দেবে বলে। হঠাৎ শুকনিরে কেন জানতে চাইলে মাহির উত্তর দেয়, তার স্ত্রীকে নিয়ে কারো মনে ঘৃণা থাকুক, তার স্ত্রী কারো চোখে অপরাধী থাকুক সে চায় না। ভুল মানুষেরই হয়, কিন্তু সেই ভুল মানুষ নিজে থেকে করে নাকি কারো দ্বারা প্রভাবিত হয়ে করে সেটা কিন্তু কেউ জানে না। তুমি ভুল করেছ, সবাই তোমার ভুল দেখেছে, কেউ তোমার পরিস্থিতি বোঝার চেষ্টা করেনি। অনেকে অনেক যুক্তি দেবে, অন্য কেউ যা বলবে তাই তুমি শুনবে কেন, কিন্তু কেউ এটা বুঝবে না মানসিকভাবে তুমি ঠিক কতটা অসহায় ছিলে তখন। আর যাই হোক, ভালোবাসা হারিয়ে সবাই স্ট্রং থাকতে পারে না। সেখানে যদি তোমার ব্রেন ওয়াশ করার জন্য রুদ্রের দাদির মতন কেউ থাকে, তাহলে তো কথাই নেই। উনি তোমায় খারাপ পরিস্থিতি থেকে বের হতে সাহায্য না করে আরও খারাপের দিকে ঠেলে দিয়েছে। তার মতন বিকৃত মস্তিষ্কের মানুষদের এই সমাজে শাস্তি খুব কম হয়। তবুও সকলের জানা উচিত ওনার রূপটা। কারো জানা না হলেও রুদ্র আর হৈমির জানা উচিত। চোখ দুটো ঝাপসা হয়ে আসে সূচনার। মাহির এগিয়ে যায় তার দিকে, দুহাতে আলতো করে দুগালে স্পর্শ করে কপালে চুমু এঁকে দেয়, বলে, চোখের পানি খুব মূল্যবান সূচনা, মূল্যবান জিনিস এভাবে ব্যয় করবেন না। মূল্যবান মানুষের জন্য মূল্যবান জিনিস ব্যয় করা কি দোষের নাকি? হেসে ফেলে মাহির। সূচনার গাল টিপে দিয়ে বলে, আপনিও খুব মূল্যবান, এবার আপনি থেকে তুমিতে আসা যাক। মাথা নাড়িয়ে সম্মতি দেয় সূচনা। মাহির মুচকে এসে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমার বেশি সময় নেই। ল্যাপটপ কোলের ওপর বসে চেয়ারে বসে কাজ করছে রুদ্র। বিছানার সামনে বসেছে সে, যাতে হৈমির সুবিধা হয় তাকে খাইয়ে দিতে। হৈমি বিছানায় বসে ভাত মেখে রুদ্রর মুখে দিচ্ছে আর ওটা সেটা গল্প করছে, অথচ রুদ্র কাজে ডুবে আছে। হৈমি বেশ ভালো করে জানে রুদ্রর খেয়াল নেই তার দিকে, তবুও সে মুখ বন্ধ রাখতে পারেনি। মুখ বন্ধ রাখলে নিজেকে অসহায় মনে হয় তার। খাওয়া শেষ করে আস্তে করে বিছানা থেকে নামে। প্লেট টেবিলে রেখে নিজে হাত ধুয়ে আবার বিছানায় এসে বসে। পেটে পেন হচ্ছে। আল্লাহ জানে বাবু এত জ্বালাই কেন। বাবু কি বাবার মতো হবে না মায়ের মতো? মায়ের মতো হলে তো এত জ্বালাতো না, নিশ্চিত বাবার মতো হবে। কি হলো, মুখ ভার করে বসে আছো কেন? রেডিওর চার্জ শেষ? ল্যাপটপের দৃষ্টি স্থির রেখে প্রশ্নটি করলো রুদ্র। তীক্ষ্ণ চোখে চেয়ে উত্তর দিল হৈমি। না, ভাবছি বাবু যে এত জ্বালায়, বাবু নিশ্চিত বাবার মতো হয়েছে। আমি তো খুব শান্ত ভদ্র, তাহলে বাবু সবসময় এত অশান্ত থাকে কেন? মুচকি হাসল রুদ্র। এই হাসির অর্থ হলো তার বউ যে রেডিও তা সে আজ নিজের মুখে স্বীকার করেছে নিজের অজান্তেই। তাই না? বাবার মতো হলে অবশ্যই চুপচাপ থাকতো। বাবার স্বভাব পেলে আর যাই হোক, তোমার মতো সর্বক্ষণ ছটফট করতো না। সত্যি তো, বাবার মতো হলে তো অবশ্যই গম্ভীর একরোকা হয়ে পেটে ঘাপটি মেরে থাকতো। নিশ্চিত তার মতোই হবে, সারাক্ষণ চঞ্চলতায় ভরে থাকবে বাচ্চাটা। ওয়াও, কত মজা হবে ভাবতেই চোখ মুখ উজ্জ্বলতায় ভরে উঠল হৈমির।
সূচনা আসার পর অনেক সময় কাটাই হৈমির সাথে, নিজের হাতে রান্নাও করে দিয়ে গেছে আজ, সেই সাথে সব কথা জানিয়েছে। সব কথা শুনে কান্না পেয়েছে খুব। মানুষ কতটা নীচ হতে পারে ভাবতেই অবাক লাগে তার। কোথায় বড়রা ছোটদের ভুল পথ থেকে বের করে আনবে, সঠিক পথ দেখাবে, তা না রুদ্র দাদি সবসময় ভুল পথে এগিয়ে দেয় নিজ পরিবারের মানুষকে। ভুলকে সঠিক হিসেবে বেছে নেয় সে, সঠিকের কোনো মূল্যায়ন করে না। একজন বয়স্ক মানুষের কি এমনটা হওয়া বা এমনটা করা উচিত? একজন বয়স্ক মানুষ এমন নিচু মানসিকতার হতে পারে? অবশ্য রুদ্র ছোটবেলার কাহিনী শুনেও আজ করা যায় মহিলা কতটা পাষাণ হৃদয়ের। বলবে না করেও রাতে রুদ্রকে সব বলে দেয় হৈমি। রুদ্র বাঁকা হেসে বলে সে এসব আগেই বুঝেছিল, কিন্তু আজকে একদম শিওর হয়ে গেল। কিন্তু কিছু মানুষের ভুলের শাস্তি দেওয়া যায় না, আর রুদ্র দাদি হচ্ছেন সেই মানুষ যার ভুলের সীমা নেই, অথচ সে ভুল করেও আজীবন সঠিক হয়ে রয়ে গেলেন। তার ভুলের শাস্তি হয়তো দুনিয়াতে হবে না, পরকালের খবর ওই ওপরালাই ভালো জানেন। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, সকলকে হৃদায়ত দান করো। বিড়বিড় করে বলল রুদ্র। হৈমি বলল আমিন। দেখতে দেখতে ডেলিভারির দিনটি এসে গেল। নিম্নে 4 দিন হসপিটালে থাকতে হবে, সেই হিসেবে সুরভি বেগম সব কিছু গুছিয়ে দিলেন। নয়না, রাদীপ, পিচ্চি মেয়েটা সহ সবাই এসেছে। সকলে খুশি, সেই সাথে একটু ভয়ও কাজ করছে। সূচনা রাফসাকে করে নিয়ে হাঁটাহাঁটি করছে। মাহেরও আজ ছুটি নিয়েছে। আর কেউ না জানলেও সূচনা জানে মাহের কতটা টেনশনে রয়েছে। হৈমিকে নিয়ে বড্ড সিরিয়াস মাহের, বরাবরের মতোই। তার হয়তো অধিকার নেই, তবুও সে দূর থেকে প্রার্থনা করে যায় হৈমির জন্য। তাই বলে এই না যে সে সূচনাকে ভালোবাসে না, সে সূচনাকেও ভীষণ ভালোবেসে ফেলেছে। তবুও মনের ভেতর কোথাও না কোথায় হৈমির জন্য দুর্বলতা তার রয়ে গেছে। সূচনা রুদ্রের প্রতি কোনো দুর্বলতা না থাকলেও মায়ের ঠিকই রয়েছে। মেয়েরা খুব সহজে সব কিছু থেকে নিজেদের বের করে আনতে পারে। মানিয়ে নেওয়ার ব্যাপারটা যেমন মেয়েদের থেকে ভালো কেউ পারে না, তেমনি ব্যর্থ জীবন থেকে নিজেকে ওভারকাম করে নেওয়াও মেয়েদের থেকে ভালো কেউ পারে না। সূচনা মনে প্রাণে বিশ্বাস করে তার জীবনে রুদ্র শুধুই মরিচিকার মতন ছিল। মাহিরের সবটা মেনেই সূচনা ভালোবাসে মাহিরকে। ভালো না বেশে উপায় কি? এই পুরুষটি যে ওপর থেকে নির্ধারিত তার জন্য, তার সান্নিধ্য যে পবিত্র, তার হৃদয় যে খুবই স্বচ্ছ। অন্য পুরুষরা হয়তো বউয়ের মন রাখার জন্য গভীর রাতে বউয়ের শরীর ছোঁয়ার লোভে বলে তার মনে বউ ছাড়া কেউ নেই, আগে থাকলেও এখন নেই। কিন্তু মাহের সর্বদা এক কথাই অটল। হৈমি তার প্রথম ভালোবাসা হলেও তার শেষ ভালোবাসা সূচনা। কারণ প্রথম ভালোবাসা গর্বের না হলেও শেষ ভালোবাসা হওয়াটা ভীষণ গর্বের। প্রথমটা জুড়ে হৈমি থাকলেও শেষটা জুড়ে শুধুই সে। ভয়ে হৈমি চোখ মুখ শুকিয়ে গেছে। রুদ্রের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তার ভেতরে কি চলছে তা শুধু সে আর উপরওয়ালাই জানে। বিছানায় বসে আছে রুদ্র, দৃষ্টি তার মেঝেতে। সুরভি বেগম হৈমির চুলগুলো বিনুনি করে দিলেন, তারপর বেরিয়ে গেলেন রুম থেকে। দুজনকে কিছু সময় একা ছেড়ে দিলেন তিনি। ঘণ্টাখানেক বাদেই বেরিয়ে যাবে তারা। রুদ্রের পাশে গিয়ে বসলো হৈমি, বলল দাদিকে একবার ফোন দেবেন? কেন? মেঝেতে দৃষ্টি স্থির রেখেই প্রশ্ন করলো রুদ্র। একবার দোয়া চাইবো প্লিজ। উনি যেমনই হোক, আমার উচিত এই সময় সকলের থেকে দোয়া নেওয়া। মেঝেতে দৃষ্টি রেখে নিজের ফোন এগিয়ে দিল হৈমির দিকে, বলল রদিফের দাদি দিয়ে সেভ আছে নাম্বারটা। হৈমির হাসি পেল, কিন্তু এমন সিরিয়াস সময় সে হাসিটা আটকে রাখলো। দাদিকে ফোন করে দোয়া চাইতে দাদি বললেন, আমার দোয়া কি আর তোমার প্রয়োজন আছে? তোমার স্বামী তো একাই 100। জি দাদি, আপনি দয়া করে দিলেন 200 পূরণ হবে। প্লিজ দয়া করে দিন না, আমার খুব ভয় করছে জানেন, আগে তো মা হয়নি কোনো দিন। আচ্ছা আচ্ছা, এত ভয় পেতে হব না, কিচ্ছুই হব না তোমার। ওই বয়সে আমি 2 বাচ্চার মা হইছি, তাই ভয়ের কিছু নাই। আল্লাহ আল্লাহ করো, সব ভালোই কইরা বাড়ি ফিরো, দোয়া করে দিলাম। দাদির সাথে কথা শেষ করে খুশিতে গদগদ হয়ে হৈমি বলল, ইয়েস, আমাকে দাদি দোয়া করে দিয়েছে। যাক, আজকের দিনে অন্তত দাদি কোনো কটু কথা শোনায়নি, বাঁচলাম। হৈমি লক্ষ্য করলো রুদ্র সেই যে একদিক হয়ে বসেছে আর এদিক ওদিক তাকাচ্ছে না। বিরক্ত হয়ে বলল, এই যে হ্যালো মিস্টার, কী ব্যাপার বলুন তো? এইদিকে তাকাচ্ছেন না কেন? দেখি দেখি, তাকান তাকান তাকান। কে জানে আজকের পর আর এই রেডিওর কথা শুনতে পারবেন কি না, এই বাচাল মেয়ের মুখ দেখতে পারবেন কি না। দেখে নিন, আবার পরে আফসোস হতে পারে। কথাটা হৈমি মজা করে বললেও রুদ্রের মানসিক অবস্থা যা তাতে খুব লেগেছে কথাটা। পুরুষ মানুষ মনের সুখ বা দুঃখের অনুভূতিকে সেভাবে খুলে প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের অনুভূতিগুলো হয় খুব গভীর। চোয়াল শক্ত হয়ে আসে রুদ্রের, কান গরম হয়ে যেন ধোয়া বের হওয়ার উপক্রম। রক্তবর্ণ চোখে হৈমির দিকে চেয়ে কষিয়ে এক থাপ্পড় লাগায় গালে। ব্যথায় কুকিয়ে ওঠে হৈমি। গাল আর ঠোঁটে ধরে হাত সামনে আনতেই রক্ত দেখে কেঁদে দিল। রুদ্রের রক্তবর্ণ চোখ দুটো দেখে ভয়ে আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার।
রক্তবর্ণ চোখের অশ্রুও দেখতে পেল খুব কাছ থেকে। এ যেন অশ্রু নয়, রক্ত ঝরছে চোখ দিয়ে। ফোনের শব্দে হৈমির থেকে চোখ সরে নিল রুদ্র। সাদমান ফোন করেছে, রিসিভ করতেই জানালো তার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, অর্থাৎ হৈমির ব্লাড গ্রুপের সাথে তার ব্লাড গ্রুপ মিলেছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো রুদ্রের। বুকের ওপর থেকে যেন পাথর সরে গেল তার। সুবর্ণা যখন তাকে জানায় হৈমি ডেলিভারির পর ব্লাডের প্রয়োজন পড়তে পারে, তখনই সে তার সকলে আত্মীয় বন্ধু বান্ধবকে জানায়, আর তারা সকলেই তাদের ব্লাড গ্রুপ জানায়। কারোর সাথে ম্যাচ করছিল না। এদিকে রক্ত কিনে স্ত্রীর শরীরে প্রবেশ করাবে, এতেও সে নারাজ। অবশ্যই সাদমানের টাইম ম্যাচ করেছে। আল্লাহ তাআলাকে অনেক অনেক শুকরিয়া জানালো রুদ্র। দু হাতে চোখ মুখ মুছে ফোন করলো সুবর্ণাকে। রক্ত কেনাবেচা ইসলামে নিষেধ রয়েছে। ইসলামে কোনো বিনিময় ছাড়া রক্ত নিষেধ। ইসলামে কোনো বিনিময় ছাড়া রক্তদান বৈধ, তবে কেনাবেচা অবৈধ। আরব অনাবরের সব আলেমের ঐকমতেই মানব অঙ্গের ক্রয় বিক্রয় হারাম। উপমহাদেশের প্রখ্যাত ফকিহ আল্লামা মুফতি জাওহিরুল ফিকহ গ্রন্থে লিখেছেন, যেহেতু কোনো রকমের কাটাছেঁড়া ছাড়াই রক্তের দেহান্তর সম্ভব, তাই ইসলামী রক্তদান বৈধ। একজন মুসলিম অমুসলিমকেও রক্ত দিতে পারবে, তবে তা বিক্রি করা সম্পূর্ণ হারাম। এর যৌক্তিকতা হলো, রক্ত ও মায়ের দুধ দুটোই শরীর থেকে বের হয়ে যাওয়ার পর দ্রুতই তার অভাব পূরণের ব্যবস্থা আল্লাহ পাক কুদরতিভাবে মানবদেহে করে রেখেছেন। রোগীর সংকটাপন্ন পরিস্থিতিতে অর্থ ছাড়া রক্ত পাওয়া না গেলে অর্থের বিনিময়ে রক্ত সংগ্রহ করা বৈধ, কিন্তু যে ব্যক্তি এর বিনিময় গ্রহণ করলো সে হারাম গ্রহণ করলো। আর যদি রুদ্র বিপদে পড়েও টাকার বিনিময়ে রক্ত সংগ্রহ করত, তাহলে যিনি রক্ত বিক্রি করতেন তিনি গুনাহগার হতেন। আর এই কাহিনী রুদ্র রক্ত ক্রয় করতে নারাজ ছিল। পেটে ধরে আস্তে করে উঠে দাঁড়ালো হৈমি। রুদ্র ফোনে কথা বলা শেষ করে হৈমিকে টেনে কাছে নিয়ে এলো। চোখের পানি মুছে দিয়ে বলল, সরি, আমার মাথা ঠিক ছিল না। আজকের দিন অন্তত এমনটা করতে চাই না আমি। ফুপিয়ে কেঁদে উঠল হৈমি। রুদ্র তার দুকালে চেপে ধরে কপালে কপাল ঠেকিয়ে বলল, প্লিজ, আমার মাথা ঠিক নেই। অতিরিক্ত টেনশন আমি ঠিক থাকতে পারছি না। আপনি কাঁদছেন কেন? আমিও কাঁদবো। আপনি আমাকে মেরেছেন, দেখুন বাবু কাঁদছে, কেমন ব্যথা হচ্ছে। কপালে চুমু খেলো রুদ্র, তারপর ঠোঁটের কোণায়ও আলতো ঠোঁট ছোঁয়ালো। এক হাতে পেটের ওপর আলতোভাবে ধরে জিজ্ঞেস করলো, আজ রাতে আমি তুমি আরো অনেক গল্প করব। রুদ্র চোখের পানি দু হাতে মুছিয়ে দিয়ে রুদ্র কপালেও চুমু খেলো হৈমি। তারপর দু গালে দু হাতে গলায়ও চুমু খেলো। একজন অপরজনকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকটা সময় রুদ্র হৈমিকে নিজের বুকে চেপে ধরেছিল। হৈমিও চোখ বুজে রুদ্রের বুকের প্রতিটি অশান্ত স্পন্দন শুনেছে। দুপুর 2টো বেজে গেছে। দুজন একে অপরের মাঝে যেন হারিয়ে গেছেন। কেউ কোনো কথা বলছে না, শুধু অনুভব করছে দুজন দুজনের হৃদয়ের কথাগুলোকে। হৈমি, তুমি কিন্তু ভয় পাবে না। জাস্ট ওরা তোমাকে ভিতরে নিয়ে যাবে, বাবুকে বের করে পেটে সেলাই করে দেবে, তারপর সব ঠিকঠাক। নর্মাল রিস্ক হবে বলে সিজার করাচ্ছে। তুমি শুধু ভয় না পেয়ে স্ট্রং থাকবে। চোখ মুখ খিচে রুদ্রকে জড়িয়ে ধরল হৈমি। কেঁদে দিয়ে বলল, ওরা তো আমার পেট কাটবে, অনেক ব্যথা পাবো আমি, অনেক চিৎকার করে কাঁদবো, অনেক রক্ত বের হবে। আমি তো সেসব সহ্য করতে পারবো না। আপনি আমার হাতটা ধরে থাকবেন প্লিজ, আপনিও সাথে থাকবেন, আপনি আমাকে সাহস দেবেন। আপনি ছাড়া যে আমি খুব দুর্বল রুদ্র, খুব দুর্বল। রুদ্র আরও গভীরভাবে জড়িয়ে নিল হৈমিকে এবং কথা দিল সে সাথে থাকবে। সুবর্ণা যেহেতু আছে সেহেতু সমস্যা হবে না। ডেলিভারি করানোর আগে আলট্রাসোনোগ্রাফি করে দেখে নিল বাচ্চাটা কোন পজিশনে আছে, কিন্তু যা দেখলো তাতে বিষম খেল সুবর্ণা। রিপোর্টার যখন দ্রুত রুদ্র দেখলো, বিস্ময় নিয়ে তাকালো হৈমির দিকে। হৈমি তো কেঁদে দেবে প্রায়। তার সে কাঁদো কাঁদো মুখ দেখে মুচকি আসলো রুদ্র। হৈমির পাশে গিয়ে বসে তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, একটু বাইরে যাও, আর হ্যাঁ, সবাইকে বলো তোমার নাতি নাতির নাম ঠিক করতে। সুরি বেগম খুশিতেই কেঁদে দিলেন। হৈমিও কেঁদে ফেলল। ওদের দুজনকে কেবিনে একা রেখে সকলেই বেরিয়ে গেছে। এই সুযোগে রুদ্র দ্রুত হৈমির মেক্সি ওপরে উঠিয়ে পেটের দিকে ভ্রু কুচকেছে এক হাত বুলাতে বুলাতে বলল, এই পিচ্ছি পেটে দুটো বাবু আছে, ভাবা যায়? দুজন মিলে ঝগড়া করে বলেই তো আমি এত ব্যথা পেয়েছি। নয়না আপুর তো একটা ছিল, তাই কম ব্যথা পেয়েছে। হেসে ফেলে রুদ্র পেটে পরপর 2টো চুমু খেয়ে বলল, মাই প্রিন্স অ্যান্ড প্রিন্সেস, তাদের বাবার কোলে এসে পড়ো। কেবিনের বাইরে কেউ দাঁড়িয়ে নেই, বসে আছে। রুদ্র দাদি আর সুখনীরের দাদু আসেনি। বয়স্ক মানুষ, তাই তাদের নিয়ে আসা হয়নি। রুদ্র ভেতরে রয়েছে। একজন মহিলা ডক্টর, একজন নার্স আর রুদ্র রয়েছে। হৈমির বেডের পাশের মোড়ায় বসে আছে রুদ্র। হৈমির এক হাত চেপে ধরে আছে সে। হৈমি তাকিয়ে আছে রুদ্রর দিকে, রুদ্র তার দিকে তাকিয়ে আছে। ইঞ্জেকশন দেওয়াতে তার কোমর থেকে শুরু করে পা অবধি অবশ্য রয়েছে। যখন পেট কাটছিল তখন টের পাই হৈমি, কিন্তু তার কোনো অনুভূতি কাজ করছে না।
সিজার করানোর ইচ্ছে রুদ্র ছিল না, কিন্তু হৈমির শারীরিক কন্ডিশন থেকে সিজার না করে উপায় ছিল না। জরুরি অবস্থা বলে একটা কথা আছে, সুতরাং একান্ত অপারগতবশত সিজার করতে কোনো সমস্যা নেই। অর্থাৎ যখন বাচ্চা বা মায়ের জীবনাশের বা বড় কোনো ক্ষতির আশঙ্কা হয় এবং কোনো বিজ্ঞ চিকিৎসক সিজার করাতে বলেন, তখন সিজার করানো যাবে। তবে নর্মাল ডেলিভারি সম্ভব হলে সিজার করা জায়েজ নেই। কোনো চিকিৎসক বা প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে সিজার করাতে বাধ্য করলে তারা অবশ্যই গুনাহগার হবেন। দুনিয়াবি দিক থেকেও এটা মারাত্মক অপরাধ। রুদ্র যখন এই বিষয়ে সুবর্ণার সাথে কথা বলে, তখন সুবর্ণা জানায় হৈমির শারীরিক এবং মানসিক দিক দিয়ে খুব দুর্বল। বাচ্চা পেটে থাকা অবস্থায় সে ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছে 2বার। সে কি করে প্রসব বেদনা সহ্য করবে? তাই হৈমি সিজার করানোই উচিত। সে যেহেতু একজন ডক্টর, তাই রুদ্রকে 2টি উদাহরণ দেয় যে কন্ডিশনে নর্মাল ডেলিভারি করানো উচিত নয়। 1, গর্ভস্থ শিশুর মাথার আয়তন যদি প্রসব রাস্তার চেয়ে বড় হয়, তখন সিজার করা ছাড়া উপায় থাকে না। কারণ যদি এই মুহূর্তে আপনি সিজার না করান, তাহলে মায়ের মৃত্যুর সম্ভাবনা থাকে। তাই 9 মাসের সময় বাচ্চার মাথার সাইজ বা ডক্টরের সাথে কথা বলে নিতে হয় সিজারের দরকার হবে কিনা। 2, যদি গর্ভবতী মা স্বাভাবিকের চেয়ে দুর্বল হয়ে থাকেন, তাহলে নর্মাল ডেলিভারিতে না যাওয়াই ভালো। কারণ বাচ্চা প্রসবের সময় যে ব্যথা বা যন্ত্রণা হবে, সেটা সহ্য করার শক্তি যদি না থাকে, তাহলে সিজার করিয়ে নেওয়াই ভালো। এই বিষয়ে আগেই ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে। দ্বিতীয় রিজনের জন্য হৈমি সিজার করার সিদ্ধান্ত নেয় রুদ্র এবং সুবর্ণা। আল্লাহর অশেষ রহমতে 1 কন্যা এবং 1 পুত্র সন্তানের জনক জননী হয় রুদ্র হৈমি। আল্লাহ তাআলার রহমত, রুদ্রর মনোবল, নিজের সর্বাত্মক চেষ্টা এবং সমস্ত সচেতনতা অবলম্বনের ফলে জয় হয় দুজন মানুষের পবিত্র ভালোবাসার। রুদ্রর সন্তানদের মা হয় হৈমি, হৈমির সন্তানের বাবা হয় রুদ্র। কিন্তু বিপদ ঘটে কন্যা সন্তানকে নিয়ে। পুত্র সন্তান কান্না করলেও কন্যা সন্তান কাঁদেনি, তবে প্রাণ আছে। পুত্র সন্তানের শারীরিক সুস্থতা নিশ্চিত করলেও কন্যা সন্তান না কাঁদায় ডক্টর এবং নার্স চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু রুদ্র মুখে কোনো চিন্তার ছাপ দেখা গেল না। তার সন্তানদের দেহে প্রাণ আছে, এতেই ওপরওয়ালাকে শুকরিয়া জানাচ্ছে সে। ডক্টর কন্যা সন্তানকে উল্টে পাল্টে দেখছে, যাতে কান্না করে সে চেষ্টা করছে। মেয়েটা কাঁদলো প্রায় 9 মিনিট পর। খুশিতে চোখে পানি এসে গেল রুদ্রের। ডক্টর এবং নার্সরাও আলহামদুলিল্লাহ বলে বাচ্চা দুটোকে একসাথে বাবার করে দিল। রাত 8টা বাজে। হৈমির পাশে বসে আছে রুদ্র। সুরভি বেগমের কোলে রয়েছেন রুদ্রিক। রুদ্র এবং হৈমির একমাত্র ছেলে রুদ্রিক শেখ। হৃদয় শেখের কোলে রয়েছেন রুদবা। রুদ্র এবং হৈমির একমাত্র মেয়ে রুদবা শেখ। রুদ্রিক মাঝে মাঝে গলা ফাটিয়ে কান্না করলেও রুদবাকে সেই একবারই কাঁদতে শুনেছে সবাই। ডক্টর বলেছে রুদবা একটু দুর্বল, এটা তেমন কোনো সমস্যা নাই। যমজ সন্তান হলে একটা আরেকটা থেকে একটু দুর্বল হয়। বাচ্চাদের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে হৈমি। ডেলিভারির পর তাকে কথা বলতে দেখা যায়নি, শুধু রুদ্রিক আর রুদবাকে যখন রুদ্র তার কাছে নিয়ে আসে, মৃদু হেসেছিল সে। তৃপ্তি ভরে চেয়েছিল তার সন্তানের দিকে। মনে মনে আওড়িয়েছিল, আমার বাবা মাকে একসাথে ফিরিয়ে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। কে বলে উপরওয়ালা শুধু কেড়ে নেয়? যা কেড়ে নেয় তা দ্বিগুণ করে ফিরিয়ে দেয়, সেটা কি মানুষরা বোঝে না? আমি আমার বাবা মাকে আবার সর্বস্ব দিয়ে মানুষের মতো মানুষ করব। উপরওয়ালার দেওয়ার শ্রেষ্ঠ উপহার আমার সন্তানরা। আমি মা, এরা আমার সন্তান, এরা আমাদের সন্তান, আমার আর রুদ্রর সন্তান। ভেবে সুখের অশ্রু বিসর্জন দেয়। একে একে প্রায় সবাই ফিরে যায়। রুদ্র, সুরভি বেগম, মনিকা বেগম আর সূচনা রয়েছে শুধু। নয়ন থাকতে চেয়েছিল, সে বাচ্চাদের রেখে যেতেই চাইছিল না। অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে পাঠানো হয়েছে, বলা হয়েছে সকাল সকালে আবার এসে পড়তে। রুদ্রিক রাত 10টা থেকে কাঁদতে শুরু করেছে, থামার নাম নেই। রুদবা হৈমির বুকেই ঘুমিয়ে আছে, কিন্তু রুদ্রিক ঘুমাচ্ছে না, সেই কেঁদেই চলেছে। একবার সুরভি বেগম, একবার রুদ্র তাকে কোলে করে পুরো রুম ঘুরে বেড়াচ্ছে। উপায় না পেয়ে সুরভি বেগম রুদবাকে কোলে নিয়ে রুদ্রিককে হৈমির কাছে দিতে বলল। রুদ্র তাই করলো। সুরভি বেগম আবারও ছেলেকে ফিডিং করাতে বলল। রুদ্র হেল্প করলো হৈমিকে, কিন্তু রুদ্রিক কান্নায় ব্যস্ত। খাচ্ছে না বলে হৈমিও কেঁদে দিয়ে বলল, ওই এমন কাঁদে কেন? আমরা কি ওকে বকেছি নাকি? কত ভালোবাসছি সবাই, তবু কেঁদেই যাচ্ছে। রুদ্র মুচকি এসে বলল, মায়ের ছেলে মায়ের মতন হবে না? মা রেডিও ক্যাসেট জুড়ে বসে আর ছেলে ব্যান্ড বাজাচ্ছে। আজ সূচনার জন্মদিন, বিয়ের পর প্রথম জন্মদিন তার, অথচ অফিসের কাজে আজই বিজি ছিল। মাহের যে গিফট কেনার সময় পায়নি। ভেবেছিল বাড়ি ফেরার পথে কিনবে, কিন্তু এমন ঝড় বৃষ্টি শুরু হলো যে সেই উপায়ও রইল না। মুড অফ করে বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে দুজন একসাথে খেয়ে নেয়। রাত তখন 10:45। বৃষ্টি থেমে গেছে, চারিদিকে ঠান্ডা বাতাস বইছে শুধু। সূচনা ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় মাহি তার গিটার বের করে সূচনাকে বলল তাকে অনুসরণ করতে। সূচনা মাথার ওড়নাটা ভালোভাবে চাপিয়ে নিল, তারপর ধীর পায়ে এগিয়ে গেল মাহিরের পিছু পিছু। বৃষ্টির পর আকাশটা ভীষণ স্বচ্ছ, পুরো আকাশ জুড়ে তারাদের মেলা বসেছে যেন।
আকাশের দিকে চেয়ে মনটা ভালো হয়ে গেল সূচনার। ছাদের বর্ডারে কোমর ঠেকিয়ে দাঁড়ালো সে। মায়ের বর্ডারের ওপর বসলো। সূচনার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, সরি, আসার সময় এত বৃষ্টি ছিল যে দাঁড়ানোর উপায় ছিল না। রাস্তার কি খারাপ অবস্থা হয় বৃষ্টির সময়, বোঝোই তো। বাইক নিয়ে আসতে বেশ হিমশিম খেয়েছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে আজকেরটা কাল পুষিয়ে দেবো। ছি ছি, এভাবে বলছো কেন? গিফটটাই কি সব? এত সুন্দর রাত, এত সুন্দর সময়টা কি কিছুই নয়? প্রকৃতির স্নিগ্ধ অনুভূতি পাওয়ার থেকে বড় কোনো পাওয়া হতে পারে না। তাছাড়া আমার জীবনে তুমিই সব থেকে বড় এবং স্পেশাল গিফট। এক হাতে কাঁচা টেনে নিল সূচনাকে, পেছন দিক ঘুরিয়ে কোমর জড়িয়ে একদম কোলে বসিয়ে দিল। নিজের থুতনিটা সূচনার কাঁধে রেখে গিটার সামনে ধরে বাজাতে শুরু করলো। টুংটাং শব্দে গাইতেও শুরু করলো। চলে আয় চুপটি করে, ভেসে যাই প্রেম সাগরে, চল কুড়োই মুক্ত ছিনু, দুজনে আলতো করে। চলে আয় চুপটি করে, ভেসে যাই প্রেম সাগরে, চল কুড়োই মুক্ত ঝিনুক, দুজনে আলতো করে। তোকে পেতে সব হারাতে যাব নীলচে নির্বাসন, জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। ইদানিং মাহিরের এমন মধুর কণ্ঠস্বরে নেশা ধরে যায় সূচনার। চারিদিকে মৃদু বাতাস বইছে, ওদের দুজনকে ছুঁয়ে দিচ্ছে খুব করে। দুজনই যেন চলে গেছে অন্যরকম এক সুখের জগতে। দুজনেই দুজনকে আরো গভীরভাবে চাইছে। চারিদিকের পাগল করা হাওয়ায় মাহিরের সুরের নেশায় যেন মাতাল মন। পুরো 2 মাস রুদ্র কাজের থেকেও হৈমিকে গুরুত্ব দিয়েছে বেশি। নতুন বাড়ির সুখরাজ্য উঠেছে হসপিটাল থেকে ফিরেই। বাচ্চাদের বয়স 2 মাস, কিন্তু বাচ্চাদের ঠিকভাবে এখনো কোলে নিতে পারে না হৈমি। সুরভি বেগম, নয়ন, নয়না, সূচনা সকলে এসে মাঝে মাঝে থেকে যায়। শুকনিরের অনেক মেয়েরাই বাচ্চাদের সারাদিন রাখে। খাওয়ার সময়টা হৈমি রাখে। গোসল করায় সুরভি বেগম, রাতে রুদ্র সামলায়। হৈমির শরীরের অবস্থা ভালো যায় না। নর্মাল ডেলিভারি হলে হয়তো এতটা ভোগান্তি হতো না। সিজারে ডেলিভারি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, আছে অনেক ক্ষতিকর দিক। শুধু প্রসবের সময়ই নয়, সিজারের মাধ্যমে সন্তান প্রসব করলে সারা জীবন একজন মাকে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগতে হয়। মায়ের স্বাস্থ্যের জন্য সিজার খুবই ঝুঁকিপূর্ণ। সিজার করে বাচ্চা নেওয়া মানে প্রতিটা মাকে বঙ্গুত্ব বরণ করে নেওয়া। একজন মাই পারে নিজের জীবনের পরোয়া না করে সন্তানকে পৃথিবীর আলো দেখাতে। মায়েরা বড্ড লোভী হয়, সন্তান লোক তারা কখনোই সামলাতে পারে না। 4 মাস চলছে, রুদ্র আজ রাতে বাড়ি ফিরবে না। তার খুব গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, যেতে হবে চট্টগ্রাম। সুরভি বেগম অসুস্থ থাকায় আসতে পারেনি। শুকনির থেকে এলা আর পরি এসেছে হৈমির সাথে থাকতে। রুদ্বাকে ঘুম পাড়িয়ে দিয়েছে হৈমি। রুদ্রিক কান্না করছিল বলে এলা তাকে নিয়ে ব্যালকনিতে হাঁটাহাঁটি করছে। ছেলেটার মধ্যে যেন একটুও স্বস্তি নেই। বসে বা শুয়ে থাকা যেন তার লিস্টে নেই। সারাদিন কোলে চড়ে ঘুরলে একদম শান্ত, যেই বসবে অমনি কান্না শুরু করে দেয়। বড় হয়ে কি জ্বালানোটাই যে জ্বালাবে ভাবলেই ভয়ে ঢোক গেলে হৈমি। পরিও ঘুমিয়ে গেছে রুদ্বার পাশে। ফোন নিয়ে রুদ্রকে কল দেয় হৈমি। কিছুক্ষণ কথা বলে রেখে দিয়ে এলাকে জিজ্ঞেস করে রুদ্রিক ঘুমিয়েছে কিনা। বিনিময়ে রুদ্রিক মায়ের দিকে ঝুঁকে গিয়ে ঠোঁট উঁচু করে কেঁদে দেয়। হেসে ফেলে হৈমি। রুদ্রিককে কোলে নিয়ে কয়েকটা চুমু খায় গালে। তারপর এলাকে শুয়ে পড়তে বলে। তাদের বিছানাটা বেশ বড় হওয়াতে একসাথে শুয়ে পড়ে সবাই। রুদ্রিকের চোখে ঘুম নেই, হয়তো বাবাকে খুঁজছে, কিন্তু আজ তো বাবা আসবে না। বুকে নিয়ে শুয়ে পড়তেই হাত পা ছোড়াছুড়ি করে কাঁদতে থাকে। ছোট্ট পায়ে কয়েকটা লাথি লাগে হৈমি তলপেটে। পেট চেপে ওমাগো বলে কুকিয়ে ওঠে সে। এলা ভয় পেয়ে ধরফরিয়ে ওঠে বসে। রুদ্রিককে কোলে নিয়ে নেয় সে। হৈমি নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বলে, এলা বোন আমার, ও বোধহয় এক্ষুনি ঘুমাবে না। তুমি আরেকটু ব্যালকনিতে হাঁটাহাঁটি করো, আমি বাথরুম থেকে আসছি। এলা চলে যেতেই পেট চেপে ধরে উঠে দাঁড়ায় হৈমি। সারাদিন বেল্ট পরা থাকলেও রাতটা বেল্ট ছাড়া ঘুমায় সে। বেল্ট পরা থাকলে হয়তো এতটা লাগতো না। সিজারিয়ান অপারেশনের পর থেকেই সেলাইয়ের স্থানে হঠাৎ অল্প জ্বালাপোড়া করে। 4 মাস হলেও তার বেশ কিছু সমস্যা হচ্ছে। ডক্টর বলেছে সতর্ক থাকতে। সতর্ক না থাকলে সেলাইয়ের স্থানে ইনফেকশন হয়ে যেতে পারে। রুদ্র কোনো অসতর্কতায় রাখিনি তাকে। আজ রুদ্র নেই, অথচ ঘটে গেল অঘটন। সব ঠিক আছে। হৈমি ভেবেছিল হয়তো ব্লিডিং হচ্ছে, কিন্তু এমন কিছু নয়। তবে আঘাতটা ভেতরে লেগেছে। রুদ্রকে ফোন করে জানাতেই কয়েকটা বকা দিয়ে ফোন রেখে দিল। মনটা তার খারাপ হয়ে গেল ভীষণ। তার কি দোষ, ছেলেটা যে বড্ড বাজি। অনেক সময় ফিডিং করানোর পর ঘুমালো রুদ্রিক। রাত 2টোর সময় রুদ্র ফোন করে বাচ্চাদের তার খোঁজ নিয়ে ফোন রেখে দেয়। জানাই সকাল 10টার মধ্যে ফিরে আসবে। কেটে গেছে দীর্ঘ একটা সময়। 3 মাস পর ঈদ। বাচ্চাদের নিয়ে ঈদ কাটাতে শেখবাড়ি এসেছে রুদ্র, হৈমি। মাহির সূচনার মেয়ে মিসকাত, বয়স 3 বছর। বাচ্চাদের
মধ্যে সবচেয়ে বড় সে। নয়নার মেয়ে রাফসার বয়স 5.5, রুদ্রিক আর রুদ্বার বয়স 5 বছর। বাচ্চারা সবাই একসাথে হয়ে ভীষণ খুশি। সূচনা এসে একদিনের জন্য। পুরো বাড়ি জুড়ে বাচ্চাদের কলরব। জামা কাপড় গুছিয়ে হৈমি রুদ্রকে বলল, তুমি শুধু কাজেই মনোযোগ দিয়ে রেখো না, রুদ্রিকের দিকে একটু নজর রেখো। ছেলেটা খুব পাজি হয়েছে, সারাদিন দুষ্টমি করবে আর ব্যথা পেয়েই কাঁদবে। মেয়ে নিয়ে আমার কোনো চিন্তা নেই, এই ছেলেটাকে নিয়ে যত আমার চিন্তা। আপনি থেকে তুমিতে এসেছে বাচ্চাদের জন্য। বাচ্চারা যখন হৈমিকে অনুসরণ করে রুদ্রকে আপনি বলে, রুদ্র হৈমিকে সেদিন খুব ধমকায় এবং থ্রেট করে। তার জন্য যদি তার বাচ্চারা বাবাকে আপনি বলে তো খবর আছে। সে যেমন বাচ্চাদের তুমি বলবে, তেমন বাচ্চারা যেন তুমি বলে। তুমি হচ্ছে মধুর ডাক, ভালোবাসার ডাক। মেয়েটার স্বভাব যে বাবার মতন হয়েছে এবং ফিউচারে হবে, এটা সবাই টের পেয়েছে, তুমি বাদে। আর ছেলেটা কার স্বভাব পেয়েছে তা মুখে বলার প্রয়োজন নেই। চোখ কটমট করে তাকালে হৈমি। বাঁকা হেসে রুদ্র বলল, নিচে যাবে ভালো কথা, এমন কিছু করো না যাতে নিজের ক্ষতি হয়। শুনবো না আপনার কথা, আমি এক্ষুনি গিয়ে ভারী ভারী কয়েকটা কাপড় ধোবো। তাই না? ওকে ফাইন, যা ইচ্ছা করো। আমার বাচ্চাদের জন্য নতুন মা খুঁজে রেখে আগে। হৈমি তেড়ে আসতে রুদ্র উঠে দাঁড়ায়, দুহাতে আঁকড়ে ধরে তার কাঁধ। অপলক চেয়ে চেয়ে বলে, বাবুর আম্মুকে রাখলে অস্থির লাগে। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল হৈমির। রুদ্র তার কপালে আলতো পরশ দিয়ে বলল, যাও, সাবধানে সব করবে। সুরভি বেগম রান্না বসিয়েছে। হৈমি তাকে হেল্প করলো বেশ কিছুক্ষণ। এক পর্যায়ে তার ভীষণ শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সুরভি বেগম তাকে সোফায় গিয়ে বসে রেস্ট করতে বলে। হৈমি গিয়ে সোফায় বসতেই রুদ্র নিচে এসে ওভাবে দেখে এক দীর্ঘশ্বাস ছাড়ল। সিজার হওয়ার পর থেকে এই মেয়ের সমস্যার শেষ নেই। শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়েছে সে। কাছে গিয়ে কোলে তুলে ওপরে উঠে গেল। রুমে গিয়ে বিছানায় বসে দিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। নিজে গিয়েও পাশে শুয়ে পড়ল। এভাবে কেউ নিয়ে আসে, যদি কেউ দেখতো। সো হোয়াট, আমার বাচ্চার মাকে আমি এভাবে নিয়ে আসবো না তো কে নিয়ে আসবে? জানি না কোথায় কোথায় এসব ঢঙের কথা। রুদ্বা রুমে ঢুকলো চুপচাপ। রুদ্রাকে দেখে হৈমি মুচকে এসে বলল, এই তো আপনার কলিজার টুকরো হাজির। রুদ্র চট করে উঠে গিয়ে রুদ্বাকে কোলে তুলে নিল। কপালে কয়েকটা চুমুকে বিছানায় বসিয়ে জিজ্ঞেস করলো, আমার মামুনিটা কোথায় ছিল? রুদ্বা খানিকটা হাসলো এবং বাবার কপালে চুমু খেলো। ধীর গলায় উত্তর দিল, সে ভাই এবং আপুদের সাথে খেলছিল। বাবা এবং মেয়ের ভালোবাসা দেখে হৈমির চোখ দুটো উজ্জ্বল হয়ে গেল। বিড়বিড় করে বলল, হাই, আমার মেয়েটার এই এক টুকরো হাসি এতই মূল্যবান যে বাবা ছাড়া কারো কাছে সে হাসেই না। আমার পেট থেকে এমন গোমড়া মুখো মেয়ে কি করে বের হলো? ছেলেটা একদম আমার লাগে, মেয়েটা লাগে রুদ্রর। অথচ এরা তো শুধু আমার এবং তার না, এরা হলো আমাদের। রুদ্বা বাবার সাথে এটা সেটা গল্প করছে। হৈমি ঠোঁট ফুলিয়ে বলল, আমি কি কারো ভালোবাসা পাবো না? রুদ্র দাঁত বের করে হাসতে লাগলো এবার। রুদ্বা চোখ পিটপিট করে মায়ের কোলে বসলো, তারপর কপালে চুমু খেলো। হৈমি খুশিতে গদগদ হয়ে তাকেও চুমু খেলো। মায়ের বুকে মাথা রেখে চুপটি করে বসে রইল সে। রুদ্র উঠতে নিলেই হৈমি প্রশ্ন করলো, আচ্ছা, আমি একটা বিষয় লক্ষ্য করলাম। তুমি যখন অফিস থেকে বাড়ি ফেরো, সর্বপ্রথম রুদ্রাকে কোলে নিয়ে কপালে চুমু খাও এবং বিছানায় বসিয়ে দিয়ে গল্প করো। এর মানে কি তুমি রুদ্রাকে বেশি ভালোবাসো? মুচকি হাসে রুদ্র, বলল, আমি তো সব থেকে বেশি ভালোবাসি আমার বাচ্চাদের মাকে। আমার বাচ্চাদেরও সব থেকে বেশি ভালোবাসে। তোমরা তিনজনই আমার পৃথিবী। হৈমি কাউকে কারো থেকে কোনো অংশে কম ভালোবাসে না। তোমরা তিনজন ছাড়া আমি নিঃস্ব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বভাব, চাল চলনের সবকিছু মিলে যায়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করতেন, তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে পরম স্নেহে কপালে চুমু খেতেন এবং নিজ স্থানে বসাতেন। আমি এক কন্যার জনক, আমার উচিত আমার শ্রেষ্ঠ নবীর সুন্নাত পালন করা। পরের দিন বিকেলের দিকে সবাই কাজে ব্যস্ত। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আম গাছে বেশ কাঁচা আম। বহুদিন হয়ে গেল গাছে ওঠা হয় না। কাঁচা আম খাওয়ার লোক সামলাতে না পেরে লুকিয়ে চুরিয়ে বের হয় হৈমি। তার পেছনে রুদ্রিক আর রুদ্বাও যায়। হৈমি ওদের চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে ওড়না কোমরে গুজে গাছে ওঠে। যখনই আম ফেলে তখনই রুদ্রিকে সে গড়াগড়ি খায়। সে খুব মজা পাচ্ছে। রুদ্বা চুপ করে দাঁড়িয়ে মাকে দেখছে। হৈমি রুদ্বার দিকে চেয়ে বলল, কি সোনামণি, তুমি একটু হাসলে কি পাপ হবে? ভাইকে দেখে একটু হাসিটাও তো রপ্ত করো। তোমার হাসি দেখে আমার কলিজাটা ঠান্ডা করি। মেয়েকে হাসানোর জন্য নানা রকম কাণ্ড করলো হৈমি এবং সফল হলো। শব্দ করে না হাসলেও সে হেসেছে। রুদ্রিক রুদ্বাকে ধাক্কা মেরে বলল, বনু হাসো হাসো। ফলে রুদ্বা মাটিতে পড়ে গিয়ে কাঁদতে থাকে। হৈমি তাড়াতাড়ি করে নামতে গিয়ে পা পিছলে যায়। মাটিতে পড়ে সে চিৎকার। একদিকে রুদ্বা কাঁদে, আরেকদিকে হৈমি কাঁদে। দুজনের কান্না দেখে রুদ্রিকও কাঁদে।
কঠিন চোখ মুখ নিয়ে বসে আছে রুদ্র। পরিবেশে গরম বুঝে রুদবা আর রুদ্রিককে খাইয়ে তার রুমেই ঘুম পাড়িয়ে দিয়েছে সুরভি বেগম। আগের তুলনায় তলপেট ভারী হয়ে গেছে হৈমির, ওভাবে পড়ায় ব্যথা পেয়েছে খুব। রুদ্র এসে সুবর্ণাকে সব জানিয়ে মেডিসিন খাইয়ে দিয়েছিল, যার ফলে আরাম পাচ্ছে এখন। রাগে ক্ষোভে একটা কথাও বলছে না রুদ্র। বাচ্চাদের জন্য এখন আর গায়ে হাত তোলে না, না হয়তো আজ থাপড়িয়ে অবস্থা খারাপ করে দিত। পারিবারিক কোনো প্রকার ঝামেলা বিশেষ করে বাবা মায়ের মন কষাকষি সন্তানদের বুঝতে দিতে চায় না সে, এতে ছোট্ট মস্তিষ্কে খারাপ প্রভাব পড়বে। রাত গভীর হতে থাকলো, তবুও রুদ্র হৈমির দিকে ফিরেও তাকালো না। হৈমিরও খুব ভয় করছে, ভয়ে ঘুমও আসছে না। একবার ভাবলো রুদবা আর রুদ্রিককে নিয়ে আসবে, আবার ভাবলো না থাক, এত রাতে ঘুম নষ্ট করা যাবে না ওদের। ধীরে ধীরে রুদ্র পিঠে হাত রাখলো, ফলস্বরূপ রুদ্র বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে গেল। এবার যেন আর চুপ থাকতে পারলো না হৈমি, মিনমিনিয়ে কাঁদতে শুরু করলো। অনেক সময় নিয়ে সে বেশ গুছিয়ে কাঁদছে, চোখে পানি নেই কিন্তু সে কাঁদছে আর বিড়বিড় করে বলছে, আমাকে এখন আর কেউ ভালোবাসে না গো। এখন তো আমি পুরনো হয়ে গেছি, এখন আর আমাকে ভালো লাগে না, কেউ একটু কাছেও আসে না। যত আদর সব ছেলে মেয়েদের, অথচ যার জন্য ছেলে মেয়ে পেল তার কোনো মূল্যায়ন করছে না। আল্লাহ জানে ভেতরে ভেতরে কিছু চলছে কি না। সেদিনে নিউজ পড়েছিলাম, ঘরে বউ বাচ্চা রেখে স্বামী এক অবিবাহিত মেয়ের সাথে পরকীয়া লিপ্ত। হায় রে, আমার বুঝি কপাল পুড়ল রে। বেশ শব্দ করে দরজা লাগিয়ে দিল রুদ্র। বিছানায় গিয়ে ধমকে বলল, থাপড়িয়ে কান গরম করে ফেলবো। মুখে লাগাম লাগিয়ে কথা বলো হৈমি। হৈমি এগিয়ে গিয়ে রুদ্রের গলা জড়িয়ে ধরল, ফিসফিস করে বলল, লাগাম ছাড়া কথা না বললে তো কাছে আসতেই না। রুদ্র জোর খাটিয়ে ছাড়িয়ে দিয়ে বলল, আজ যা করেছো এর শাস্তি কিভাবে দেব বলতে পারো? এটা কোন মায়ের কাজ? বাচ্চা হয়ে গেছে আমাদের থেকেই তারা শিখবে, আর তুমি তাদের বাথরুমে শেখাচ্ছ। রৌদ্রিক যে স্বভাবের, কাল যদি গাছ উঠতে চায়, কোনো অ্যাক্সিডেন্ট ঘটায়, মাটিতে পুঁতে ফেলবো একদম, বলে দিলাম। সরি, আর হবে না। আমি সত্যিই এইভাবে ভাবিনি। আমি ওকে বলে দেব যাতে এসব করতে না যায়। লম্বা এক দীর্ঘশ্বাস ফেল রুদ্র। শুধু রুদ্রিকের জন্য নয়, আসল ভয়টা সে হৈমিকে নিয়েই পেয়েছে। এই মেয়েকে আর কতভাবে বোঝালে সাবধান হবে বুঝে উঠতে পারে না রুদ্র। হৈমি শুয়ে পড়ল, এক হাত দিয়ে রুদ্রকে কাছে রাখতে রুদ্র সব রাগ দূরে ঠেলে দিয়ে কাছে টেনে নিল তাকে। একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে ভালোবাসার উন্মাদনায় মত্ত হয়ে গেল। এই একটা মেয়ে তাকে ভীষণভাবে রাগিয়ে দেয়, ভীষণভাবে ভয় পাইয়ে দেয়। আবার এই একটা মেয়ে তার সমস্ত রাগ ভয় দূর করে দেয়, সকল অশান্তি দূরে ঠেলে দিয়ে দেয় মানসিক তৃপ্তি। একে অপরের সাথে লেপ্টে রয়েছে। এমন সময় দরজায় ঠকঠক আওয়াজ হলো। রুদ্র হৈমির গায়ে কাঁথা টেনে দিয়ে উঠে পড়ল। প্রশ্ন করলো সে, রুদ্র, আমি রুদবার ভীষণ জ্বর, রুদ্রিকেরও গা গরম হয়ে আসছে। বলল সুরভি বেগম। আচ্ছা রুমে যাও, আমি ওদের নিতে আসছি। সুরভি বেগম চলে যেতেই রুদ্র হৈমিকে ডাকতে শুরু করে। সবেই ঘুমিয়েছে সে, চোখ টেনে তুলতে পারছিল না। যখনই শুনলো তার ছেলে মেয়েদের জ্বর, এক লাফে উঠে পড়ল। দ্রুত দুজন শাওয়ার নিয়ে নিল। রুদ্র রুদবাকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে রুদ্রিককেও নিয়ে এলো। ছেলে মেয়ে দুটো জমজ হলেও চেহারায় তেমন মিল নেই, কিন্তু একজন অসুস্থ হলে তার ঘণ্টাখানেকের মধ্যেই আরেকজনেরও সেম অসুস্থ হবে। রুদবাকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল হৈমি। মায়ের বুক পেয়ে মায়ের উষ্ণতায় মিশে রইল সে। রুদ্রিক বরাবরই বাবার বুকে ঘুমায়। ঘুমানোর সময় তার ছটফট করার স্বভাব আছে। হৈমিকে অসংখ্যবার তার লাথি খেতে হয়েছে, দুবার তলপেটে ব্লিডিংও হয়েছে। তাই রুদ্রিককে ঘুমন্ত অবস্থায় হৈমির কাছে রাখে না। আগে বইয়ের ঘুমন্ত অবস্থায় পাগলামি সহ্য করেছে, এখন ছেলেটা সহ্য করতে হচ্ছে। তবুও ভালো হৈমির অভ্যেসটা বাচ্চা হওয়ার পর চেঞ্জ হয়েছে, নয়তো ছেলে মেয়ে দুটোকে নিয়ে ভীষণ অসুবিধায় পড়তে হতো। রুদ্রিকের কপালে চুমু খেয়ে হৈমির দিকে ঝুঁকে গিয়ে হৈমির কপালে আর রুদবার কপালে চুমু খেলে রুদ্র। হৈমি বলল, ভালোবাসি। রুদ্র বলল, ভালোবাসি। রুদ্রিক আধো আধো গলায় বলল, আমিও ভালোবাসি। রুদবা সচরাচর কথা বলে না তেমন, জ্বরের করে সেও বলল, পাপা, আমিও ভালোবাসি। হৈমি রুদ্র হেসে ফেলল। 7 বছর আগে নিজের ভালোবাসায় একজনকে বন্দিনী করেছিল রুদ্র। উপহারস্বরূপ পেয়েছে গোটা পৃথিবীকে। তার এই পৃথিবীটায় ভালোবাসা আজীবন অটুট থাকুক, এই কামনাই রইল।